এটা সলভ করো সবাই। কত হবে এটার অ্যান্সার? 3 দিয়ে 3, 3 দিয়ে 5, 5 95, 95, 3 দিয়ে 3, 3 থেকে 9, 9, 5, 3 একটি 3, 31, 2, 28, 3, 6, 18, আবার 2, 6.66 চলতে থাকবে। তাহলে এটাই ওর অ্যান্সার। তো গুড মর্নিং এভরিওয়ান। প্রত্যেক দিনের মতো আজকেও আমরা চলে এসেছি আমাদের যে প্রত্যেক দিনে আমরা প্র্যাকটিস করে থাকি অপারেশন সিরিজ, সেটা নিয়ে। তো আজকেও আমরা গ্রুপ ডিরই সেট করব, যেহেতু গ্রুপ ডির এক্সাম চলছে। গ্রুপ ডির আজকে হচ্ছে 26শে কত 26শে আগস্ট শিফট 1, 2 করা হয়ে গেছে, 1 আর 3 করা হয়ে গেছে, আজকে শিফট 2। এর মধ্যে থেকে কিছু অঙ্ক 13টা 14টা অঙ্ক আমরা আজকে প্র্যাকটিস করব। তো লেট না করে চলে আসি ফার্স্ট অঙ্কে। ফার্স্ট অঙ্ক কি বলছে? ফার্স্ট অঙ্ক বলছে যে দেবেন্দ্র একটি কাজ 20 দিনে সম্পন্ন করে আর ঈশ্বর সেই একই কাজ 25 দিনে করতে পারে। যদি তারা দেবেন্দ্র দিয়ে শুরু করে পালাক্রমে কাজ করে। আচ্ছা, প্রতিদিন কাজ একদিন বাদ দিয়ে কাজ করে, প্রতিটা কাজ একদিন বাদ দিয়ে। তাহলে মানে কি বলছে? তারা দেবেন্দ্র দিয়ে কাজ শুরু করে এবং পালাক্রমে কাজ করে, প্রতিটি কাজ একদিন বাদ দিয়ে। আচ্ছা, তাহলে কাজটি সম্পন্ন করতে কতদিন সময় লাগবে? মানে কি, দেবেন্দ্র রয়েছে আর ঈশ্বর রয়েছে, দেবেন্দ্র আর ঈশ্বর। দেবেন্দ্র দিয়ে শুরু করে মানে এ 1 নম্বর দিন কাজ করে, এ 2, এ 3, এ 4, এ 5, এ 6, এরকমভাবে কাজ করছে। আর এ টোটাল কাজটা করে 20 দিনে, এ করে 25 দিনে। তাহলে এদের এফিসিয়েন্সি কত আসবে? এটা যদি দিন হয়, ডে হয়, এফিসিয়েন্সি কত আসবে? তাহলে আমরা এলসিএম নেব প্রথমে। এলসিএম নিয়ে আমার এফিসিয়েন্সি কত? 100, 20 দিয়ে 5, 25 দিয়ে 4। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে কদিন এ কাজ করছে, মানে একদিন এ কাজ করছে, একদিন এ কাজ করছে, তাহলে এ দেখছি টোটাল অড দিন কাজ করছে। এ যদি শুরু করে, একে দেবেন্দ্রকে দিয়ে যদি শুরু করা হয়, প্রত্যেক অড দিনগুলো দেবেন্দ্র পাবে, আর প্রত্যেক ইভেন দিনগুলো কে পাবে? ইভেন দিনগুলো পাবে ঈশ্বর। প্রত্যেকটা ইভেন দিন এবার 7, 6 করেছে 7, এ 8, প্রত্যেকটা ইভেন দিনে পাবে। আর অড দিনে পাচ্ছে, মানে বেজোড় সংখ্যা, যতগুলো বেজোড় দিন হচ্ছে দেবেন্দ্র পাচ্ছে, আর জোড় দিনগুলো ঈশ্বর পাচ্ছে। তাহলে এবার এদের এফিসিয়েন্সি মানে কি? এদের দুজনের এফিসিয়েন্সির যোগফল কত হচ্ছে? 9। এবার 9 যে কাজটা হচ্ছে সেটা 2 দিনে হচ্ছে। তাহলে আমাকে দেখতে হবে যে 100 কাজ আমাকে কমপ্লিট করতে কত দিন লাগবে। তাহলে 9 কাজ যদি 2 দিনে হয়, তাহলে 9 দিয়ে যখন 11 দিয়ে গুণ করব, তাহলে 9 × 11 মানে 99 কাজ হয়ে যাচ্ছে আমার কত দিনে? 11 দুগুণে 22 দিনে, 22 দিন। মানে যখন 99 ওয়ার্ক করছি, সেটা করতে আমার 22 দিন টাইম লাগছে। তা 22 দিনে কে কাজ করবে? জানি আমরা টোটাল ইভেন দিনে ঈশ্বর কাজ করছে, তা আমার পড়ে থাকবে এক কাজ। এদিকে আমার 22 দিন কাজ করা হয়ে গেছে। তারপরের দিন কি, প্রত্যেকটা যে ইভেন দিন সেগুলোতে ঈশ্বর কাজ করছে। আর অড দিন মানে 23তম দিনে কে কাজ করবে? দেবেন্দ্র। তাহলে দেবেন্দ্র এফিসিয়েন্সি কত? 5। এই 1কে 5 দিয়ে ভাগ যাবে, কারণ আমার কাজ একই পড়ে আছে, 99 কাজ আমার হয়ে গেছে অলরেডি 22 দিন। তাহলে 22 × 1 = 5, 22 × 1 = 5। অপশান বি ইজ রাইট অ্যান্সার। অপশান বি ইজ রাইট অ্যান্সার। বোঝা গেল?
নেক্সট অঙ্ক কী বলছে, 2 নম্বর অঙ্ক। দু নম্বর অঙ্ক কী বলছে, যে 5টি সংখ্যার যোগফল, আচ্ছা গড় বলতে গড় বের করতে দিয়েছে। 5টি সংখ্যার যোগফল প্রথম দুটি সংখ্যার এত, প্রথম দুটি সংখ্যার গড় এত, তৃতীয় সংখ্যাটি এত হলে বাকি দুটি সংখ্যার গড় কত? তো 5টি সংখ্যা কত আমার, 655, আর ওদিকে আমাকে বলছে প্রথম দুটি সংখ্যার কত, 78। তাহলে প্রথম দুটি সংখ্যার গড় যদি 78 হয়, তাহলে প্রথম দুটি সংখ্যা কত, 7 7 14 140, 100 আর এদিকে 16, 156। প্রথম একটা, দুটো, তিনটে, চারটে, 5টা সংখ্যা আছে আমার, এই দুটির গড় দিয়েছে 78। তাহলে এই দুটি টোটাল সংখ্যা কত হবে, এই দুটি টোটাল মিলিয়ে 156। আর থার্ড কত দিয়েছে, 104, 104। তাহলে কত, 250, 260, এই তিনটে সংখ্যা মিলিয়ে যদি 260 হয়, আর আমাকে দিয়েছে কত, 655। তাহলে ওদিকে 600 করতে গেলে কত, এদিকে 300, 340 আর 55, 340 আর 55 কত, 395, 395। এই যে সংখ্যাটা আমার থেকে যাচ্ছে, তাহলে কি আমার এই তিনটে বাদ দিয়ে দিলাম, আমি এই তিনটে সংখ্যা বাদ দিয়ে দিলাম, আমার টোটাল থেকে যাচ্ছে এই সংখ্যাটা। এই সংখ্যাটা যখন থেকে যাবে, তাহলে এই সংখ্যাটা কার, এই দুটো সংখ্যার যোগফল। তো এদের গড় বের করতে গেলে কি, একে 2 দিয়ে ভাগ করতে হবে, যেহেতু আমার দুটো সংখ্যা রয়েছে। তো 2 দিয়ে ভাগ করলে কত হবে, 1 19, 9 2 18, 1 15, 7 2 14.5, 197.5, 197.5। অপশান সি, অপশান সি ইজ রাইট অ্যান্সার। বোঝা গেল, কিছুই না, প্লেন গড়। তিন নম্বর অঙ্ক কী বলছে দেখি। 3 নম্বর অঙ্ক বলছে, একজন দোকানদার তার পণ্যের চিহ্নিত মূল্য মানে কি, মার্কেট প্রাইস, চিহ্নিত মূল্য ক্রয় মূল্যের চেয়ে কত শতাংশ বেশি রাখতে পারে, যাতে চিহ্নিত মূল্যের ওপর 4%, 8% ছাড় দেওয়ার পরেও 15% লাভ পায়। মানে কি, আমরা একটা ফর্মুলা কি জানি, যে মার্কেট প্রাইস আর কস্ট প্রাইস এর যে রেশিও, মার্কেট প্রাইস মানে কি, চিহ্নিত মূল্য, আর কস্ট প্রাইস মানে কি আমার ক্রয় মূল্য। এর যে রেশিও, এর রেশিও কত হয়, 100 প্লাস মাইনাস প্রফিট পার্সেন্ট বা লস পার্সেন্ট ডিভাইডেড বাই 100 মাইনাস ডিসকাউন্ট পার্সেন্ট। তো এই ফর্মুলায় যখন এটা মারবো, তাহলে প্রথমে ডিসকাউন্ট কত দিতে হচ্ছে তাকে, 8%। তাহলে MP/CP যদি আমরা দেখি, যে প্রফিট কত করতে হবে তাকে, 15% প্রফিট করতে হবে, মানে প্লাস হবে 115। আর তাকে ছাড় কত দিতে হবে, 8%, মানে 92, 100তে 92 ছাড় দিতে হবে, 100 মাইনাস ডিসকাউন্ট আমার বাদ দিলাম। তাহলে এবার দেখছি আমরা কি, কস্ট প্রাইস। এবার আমাদের যেটা প্রফিট থাকে, প্রফিট ইকুয়াল টু কি, MP মাইনাস SP, MP মাইনাস CP, MP মাইনাস CP। এবার সে বলছে, সে যদি মার্কেট প্রাইসে বিক্রি করে, কত বেশি রাখতে হবে। আচ্ছা, MP কত রাখতে হবে, না প্রফিট, আমাদের এখানে প্রফিট চাইনি, আমাদের চেয়েছে হচ্ছে যে মার্কেট প্রাইস কত % বেশি রাখতে হবে কস্ট প্রাইজেস থেকে, মানে যেটা ক্রয় মূল্য তার থেকে বিক্রয় মূল্য কত % বেশি রাখতে হবে। যদি আমরা 8% ডিসকাউন্ট দিয়ে 15% লাভ করতে পারি, তাহলে কত % বেশি রাখতে হবে, 92, এদিকে 8 আর ওদিকে 15, 23, 8 15 23, 23, 23% বেশি রাখতে হবে, 23 টাকা বেশি রাখতে হবে 92 টাকার থেকে। এটাকে আমরা পার্সেন্টে করব, পার্সেন্টে করলে 2 3 4 12। আচ্ছা, 1/4 হচ্ছে, 1/4, 1/4 এর পার্সেন্টেজ ভ্যালু কত, আমরা কি জানি, 25% ইকুয়াল টু 25%কে যদি আমরা লিখি 25/100, তাহলে এর ভ্যালুই আসে 1/4। তাহলে আমাদের কি 25% ওপরে ইয়ে করতে হবে, অপশান বি অ্যান্সার হবে আমাদের।
25% ওপরে আমাকে মার্কেট ফিক্স করতে হবে, কস্ট প্রাইসের থেকে 25% ওপরে মার্কেট প্রাইস আমার ফিক্স করতে হবে, তাহলেই আমি 8% ডিসকাউন্ট দেওয়ার পরেও 15% লাভ করতে পারবো। বোঝা গেল? সরি। আচ্ছা, নেক্সট অঙ্ক দেখি কি বলছে। নেক্সট অঙ্ক বলছে 4। পেনগুলো কালি ভরে রাখতে হবে রাতের বেলায় এখন। আচ্ছা, কি বলছে 4 নম্বর অঙ্ক, বলছে এক্স প্রতি মাসে তার আয়ের 16% ভ্রমণে, 40% মুদিখানা এবং মুদিখানা জিনিসপত্র এবং বাকি 14% পারে, বোঝো না? তার বাকি থাকে এত, তাহলে এত ইজি অঙ্ক। কি বলছে 16%, 40% আর 14% সে যদি খরচা করে ফেলে তাহলে কত থাকছে? 16, 40 আর 14, 70, টোটাল হচ্ছে 70%, বাকি 30% থাকছে, মানে 30% থাকছে। তাহলে 100%-এর মান কত? কত? 9630, রাইট? 100%-এর মান জিজ্ঞাসা করছে। আচ্ছা, 0 দিয়ে 0 কেটে যাবে, 2 শূন্য, 3 দিয়ে 3, 2, 1, এটাই অ্যান্সার। এটাই হচ্ছে আমার টোটাল আমার ইনকাম। কারণ কি, টোটাল যে আমার 16, 40 আর 14 এই টাকা আমার খরচা হয়ে যাচ্ছে অলরেডি, এটা 70%। তাহলে আমার কত, এটা যদি খরচা হয়ে যায় তাহলে আমার সেভিংস কত হচ্ছে? 30%। তো সেই 30% মার দিয়েছে এটা, তাহলে 100% আমার ইনকাম কত? তার ইনকাম কত? 32। কী হলো? তার বার্ষিক ইনকাম। আচ্ছা আচ্ছা, বার্ষিক ইনকাম কত? এবার এটা কি মান্থলি ইনকাম, প্রতি মাসে আয়, তাহলে এটাকে কি এবার বার্ষিক ইনকাম আগে আমার এটা ইয়ে করতে হবে। বার্ষিক ইনকামে কি মানে মাস 12 মাস দিয়ে ইয়ে করতে হবে, গুণ করতে হবে। তাহলে কত? 2 শূন্য, 12কে 12, 2 হাতে আমার 1, 24 কে 25-এর 5 হাতে আমার 2, 36, 37, 38, 38, 385, 200, 385, 200। অপশান ডি, অপশান ডি হচ্ছে আমার রাইট অ্যান্সার। মানে এটা কি, এটা আমার মান্থলি এত প্রফিট হচ্ছে, এবার আমাকে চাইছে বার্ষিক, তাহলে বার্ষিক কি, বার্ষিক এটা 12 দিয়ে গুণ করলে বার্ষিক বেরিয়ে যাবে আমাদের। আচ্ছা, নেক্সট কি বলছে? নেক্সট বলছে 5 নম্বর। 5 নম্বর কি বলছে? 5 নম্বর বলছে নাম্বার ইজ ডিভাইডেড বাই, আচ্ছা, হুইচ ওয়ান ইজ নট, আচ্ছা কোনটা সঠিক নয়, 1, 2, 3, 4 কোনটা সঠিক নয় বলেছে, মানে কি এর মধ্যে একটা ভুল আছে। একটা যখন ভুল আছে তার মানে কি আর 3টে ঠিক আছে, মানে কি এ নাম্বার ইজ ডিভাইডেড, কি বলছে একটি সংখ্যা 11 দ্বারা বিভাজ্য যদি তার অঙ্কগুলির যোগফল 11। ফার্স্টেরটাই ভুল, কারণ কি 11 ডিভিজিবল আমরা জানি। আচ্ছা 3 দেখি, তারপরেগুলো একটি সংখ্যা 3 বা 9 দ্বারা বিভাজ্য যদি অঙ্কগুলির যোগফল, আচ্ছা ঠিক আছে, তারপরটা ঠিক আছে। একটি সংখ্যা 5 দ্বারা বিভাজ্য যদি তার একক স্থানে মানে কি ইউনিট ডিজিটে 5 বা 0 হয়, আচ্ছা ঠিক আছে। একটি সংখ্যা 6 দ্বারা বিভাজ্য যদি তার অঙ্কগুলি 3 দ্বারা বিভাজ্য হয় এবং একক স্থানের একটি জোড় অঙ্ক হয়, রাইট? আচ্ছা, আমরা কি জানি যে 3-এর ডিভিজিবল কি? 3, 9 আর 6 এখানে দিয়েছে আর 11 দিয়েছে, এর ডিভিজিবল দিয়েছে। তো 3-এর ডিভিজিবল কি? সাম অফ ডিজিট ডিভাইডেড বাই 3, সেম এটার। কিন্তু 11-র কি জানি, 11 যদি A B C D E F G H এরকম নাম্বার থাকে কতগুলো, তাহলে আমরা কি একটা বাদে একটার যোগফল A প্লাস C প্লাস E প্লাস G এদের যোগফল মাইনাস বাদ বাকিগুলো যোগফল B প্লাস D প্লাস F প্লাস H এদের যোগফল হয় সেটা 11 দ্বারা বিভাজ্য যাবে, না হলে বা সেটা 0 হবে।
তাহলেই এটা তা আমাদের ফার্স্টের ইয়েটাই ভুল দিয়েছে যে সাম অফ এই টোটাল সাম করে আমরা কোনো দিন বের করতে পারবো না যে ওটা 11 দ্বারা বিভাজ্য কিনা, একটা বাদ বাদ দিয়ে আমাদের 11 বিভাজ্যতা কমপ্লিট করতে হয়, মানে ইয়ে করতে হয়। আচ্ছা 6 নম্বর অঙ্ক কী বলছে? 15 মিনিট। 6 নম্বর কি বলছে? লাল কালিটা ফুরিয়ে যাচ্ছে, লাল কালিটা নিয়ে আসতে হবে। 6 নম্বর বলছে 275 টাকার মূল্যের একটি জিনিস 5% ছাড়ে বিক্রি করা হয়, বিক্রেতা এত % লাভ করে। তাহলে আবার সেই ইয়ে 100 MP/CP = 100 প্লাস মাইনাস প্রফিট ডিভাইড বাই লস পার্সেন্টেজ ডিভাইডেড বাই 100 মাইনাস ডিসকাউন্ট পার্সেন্টেজ। এখানে ছাড়ে কত বিক্রি করছে? 5% ছাড়ে, আর লাভ কত করছে? কত টাকা দিয়ে কিনছে, মানে কস্ট প্রাইস আমার কাছে চেয়েছে, মার্কেট প্রাইস দেওয়া রয়েছে। এত মূল্যের একটা জিনিস, এত মূল্যের মানে কি? এত মূল্যের জিনিস যেটা আমার মার্কেট প্রাইস দেওয়া রয়েছে, যেটা প্রিন্টেড রয়েছে, এত মূল্যের একটা জিনিস 5% ছাড়ে প্রথমে সেটাকে বিক্রি করতে হবে। তাহলে আমরা এটার ইয়েটা করি যে 100 প্লাস প্রফিট পার্সেন্টেজ। প্রফিট কত হচ্ছে? 4.5% লাভ হচ্ছে। তাহলে 104.5 এটা লাভ হচ্ছে, আর 100 মাইনাস ডিসকাউন্ট এটা কি এমপি, আর এটা সিপি, এর রেশিও বের হচ্ছে। আর কস্ট প্রাইস কত? ছাড়ে বিক্রি করছে মানে কত? 95। এই উপরে যদি আমি 2 দিয়ে গুণ করি, নিচে 2 দিয়ে গুণ করি, তাহলে কী হবে? 209 হয়ে যাবে। আর এখানে কত হয়ে যাবে? 190। তাহলে 190 আর 209 এটা মার্কেট প্রাইস, এটা কস্ট প্রাইস। তাহলে আমাকে কি দিয়েছে যে 209 মার্কেট প্রাইস, 209 সেটার ভ্যালু কত দিয়েছে? 275। আমাকে কি বের করতে হবে? আমাকে বের করতে হবে যে তিনি কত টাকা দিয়ে জিনিসটা কিনেছিল, মানে তার কস্ট প্রাইস কত লেগেছিল। তাহলে কত? সেটা 190, এটাই আমার মান। তো এটাকে যখন আমি ফার্দার কাটাকুটি করব, তখন এটা যাবে হচ্ছে 11 বারে, আর 11 দিয়ে যাবে এটা 25 বারে, তাহলে 250। 250 টাকা। 250 টাকা কি? 250 টাকা আমার জিনিসটার কস্ট প্রাইস, সেটার উপরেই আমি আমি কত 4.5% লাভ করব। 4.5% লাভ করব, আবার তারপরে ডিসকাউন্ট দেবো একটা জিনিসের উপর, তারপরে এটা আমার কস্ট প্রাইস বেরোবে। ঠিক আছে, তো অপশান 250, অপশান বি ইজ রাইট অ্যান্সার। অপশান বি ইজ রাইট অ্যান্সার। আচ্ছা, তারপরে কি বলেছে? এই আজকে অ্যারিথমেটিক বেশি, আজকে এখনও আসছে না কেন, অ্যালজেব্রা আসছে না কেন? বলছে একটি স্কুলে এতজন ছাত্রছাত্রী আছে, স্কুলে ছেলেদের থেকে মেয়েদের অনুপাত এত, তাহলে স্কুলে ছেলেদের সংখ্যা নির্ণয় করো। ইজি অঙ্ক, একদম প্লেন রেশিও মেথডে হয়ে যাবে আমাদের। কি বলছে? 4182 এতজন ছাত্রছাত্রী আছে টোটাল, রেশিও কত আছে? 23 বয়েজ আর গার্লস আছে 28। তাহলে কত? 40 51 51 টোটাল। আমার কাছে কি চেয়েছে? কার চেয়েছে? যে স্কুলে ছেলেদের সংখ্যা নির্ণয় করো। ছেলে কত? 23, 23। তো এটাকে আমি যখন কাটবো, 8 8 10 102। আচ্ছা, এটা কাটছে হচ্ছে প্রথমে 8 বারে, তারপরে 2 বারে। আর ফার্দার যদি আমি গুণ করি, তাহলে কত? 3 দুগুণে 6, হাতে আমার কিছু নেই, 2 দুগুণে 4, 3 8 24, 8 আর 24, 32 2, হাতে আমার 3, 8 দুগুণে 16, 17 18 19, 1926। গুণ ভুল হয়ে গেছে। তাহলে এটাকে আমরা ডাইরেক্ট ইউনিট ডিজিটে করে দিই, গুণ করবোই না আমরা।
এখানে যেহেতু আমরা দেখছি যে প্রত্যেকটা উত্তর যেহেতু দেওয়া আছে আমাদের, প্রত্যেকটা ইউনিট ডিজিট আলাদা, তাহলে 4182 ডিভাইডেড বাই 51 ইন্টু 23 এটাই আসছে। তো এবার আমরা যখন এইটা আর এইটা গুণ করব, কত আসবে আমাদের? ইউনিট ডিজিটে 6 আসবে, তারপরে কিছু এক্স 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 আসবে কিছু সংখ্যা, আর নিচে কত 51 আছে। তো 51 সাথে আমরা যখন গুণ করব, এর মধ্যে যখন ফার্স্টের সংখ্যাটা গুণ করব লাস্টে আমার 0 আসবে, সেকেন্ডের সংখ্যা যখন করবো 3 একে 3 আসবে, তারপরের সংখ্যাটা যখন গুণ করবো 6 একে 6, মানে কি আমার এটার সাথে মিলে যাচ্ছে, লাস্টে এটার ইউনিট ডিজিট 6, এটার ইউনিট ডিজিট 6, আর তারপরটা যখন করবো ইউনিট ডিজিট 7 আসবে, হবে না? তাহলে কি অপশান সি শুধু আমার রাইট অ্যান্সার। এইখানে আমি কোথায় ভুল করলাম? 5 দিয়ে 5 8 40, 8 18 10 102, 2 দিয়ে, তাহলে 82 আর 23, 3 দুগুণি 6, 3 দুগুণি 6, হাতে আমার কিছু নেই, 3 8 24, 2 দুগুণি 4, 8 দুগুণি 16, 6 4 4 8, 6 2 8, 1886। আচ্ছা, গুণে ভুল করেছি আমি, 1886, এটাই অ্যান্সার। অপশান সি ইজ রাইট অ্যান্সার। ইউনিট ডিজিট প্রথমে আমাদের সবার প্রথমে আমি প্রত্যেক দিন বলি, বারবার বলি যে অল টাইম আমাদের অপশান কী আছে দেওয়া দেখে নিতে হবে। অপশান যদি আলাদা আলাদা থাকে, খুব ডিফারেন্স নেই, তাহলে আমাদের ক্যালকুলেশন করতে চাইছে। আর অপশান যদি অনেক ডিফারেন্সে থাকে বা ইউনিট ডিজিট আলাদা থাকে, তাহলে কি জাস্ট দেখতে চাইছে যে আমাদের হোয়াট ইজ আওয়ার অ্যাপ্রোচ, সেই অ্যাপ্রোচটা দেখতে চাইছে। ওকে, সেটা আমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, নেক্সট অঙ্কে আমরা চলে আসি। কত মিনিট হয়ে গেল? 22 মিনিট। 8 নম্বর অঙ্ক, ঠিক আছে। আচ্ছা, ফাইন্ড দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন। আচ্ছা, তো হুজ রুটস আর ইকুয়াল টু প্রোডাক্ট। আচ্ছা, বলছে সেই দ্বিঘাত সমীকরণটা নির্ণয় করো যার বীজগুলি এত দ্বিঘাত সমীকরণের বীজগুলির গুণফল ও যোগফলের সমান। আচ্ছা, কোয়াড্রেটিক ইকুয়েশন আমরা রেগুলার করছি, আশা করি সবার মোটামুটি হয়ে গেছে। কোয়াড্রেটিক ইকুয়েশন কী জানি আমরা? যদি কোয়াড্রেটিক ইকুয়েশনের রুট দুটো ধরি, এ আর বি, দুটো রুট ধরি, তাহলে এ প্লাস বি আমার কী হয়? মাইনাস বি বাই এ, আর এ ইন্টু বি কী হয়? সি বাই এ। তোমাকে বুক কী বলেছে? যে একটা ইকুয়েশান আছে যেটা দিয়েছে 2x² প্লাস 4x মাইনাস 1, এই ইকুয়েশানটা দিয়ে দিয়েছে। এর দুটো রুটের যে যোগফল, এর দুটো রুটের যোগফল আর একটা যে অ্যান্সারটা, সেইটা হচ্ছে আর একটা বীজ, মানে আর একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের বীজ, সেই দুটো, এই দুটোর যোগফল আর এই দুটোর গুণফল। তাহলে আমরা যোগফল আর গুণফলটা ডাইরেক্ট প্রথমে বের করে নিই। কত আসছে? মাইনাস বি মানে -4 বাই এ কত? 2, আর এখানে কত আসছে? সি বাই এ -1 বাই এ কত? 2। তাহলে এটা কাটলে -2 আর এটা কাটলে -1/2, এই একটা। তা এইটা বলছে যে কোনটার রুটস এর মধ্যে। তাহলে এটার যখন আমি গুণ করব, তাহলে কি আমরা কি জানি যে ax² মাইনাস bx প্লাস সি ইকুয়াল টু 0, এটা যদি হয় তাহলে এর যে বি আর সি, এটা কি হয়? রুট দুটোর গুণফল। যদি রুট একটা পি আর কিউ হয়, দুটো রুট পি আর কিউ যদি ধরে নিই, তাহলে পি প্লাস কিউ আর পি ইন্টু কিউ। তাহলে আমার কাছে দুটো রুট দিয়ে দিয়েছে, এইটা। এর গুণফল কত হবে? যদি গুণফল করি -2 ইন্টু -1/2, তাহলে মাইনাস মাইনাস কেটে যাবে, 2 কেটে যাবে 1, তাহলে গুণ করলে আমার এখানে 1 আসবে। আর এটা যখন যোগ করব -2 প্লাস -1/2, তখন কী হবে? -2 -1/2, তাহলে কি 2 দুগুণি 4, -4 -1 -5/2, -5/2। এবার অপশান আমাদের দেখতে হবে যে কোথায় এটা আছে। আচ্ছা, অপশান কোনোটা আমার নেই, তাহলে কি মানে ফ্র্যাকশানে নেই, তাহলে আমার কি করতে হবে?
এটাকে 2 দিয়ে গুণ করে দিই, এটাকেও 2 দিয়ে গুণ করে দিই, আর যেটা এ রয়েছে একেও 2 দিয়ে গুণ করে দিই, তাহলে কি এটা আমার কেটে যাবে। এতে 2 পড়ে থাকবে, বিতে আমার পড়ে থাকবে -5, আর সিতে পড়ে থাকবে আমার 2 একে 2। সেটা কোথায় আছে দেখতে হবে আমাকে। এতে 2 পড়ে থাকবে, না যেহেতু মাইনাস আছে এখানে আমার এই রুটটাও মাইনাস আছে, এখানে প্লাস পড়ে থাকবে, যেহেতু মাইনাস আর এইখানের মাইনাস যেটা আছে রুটের সেটা প্লাস হয়ে যাবে, তাহলে রুটে আমার +5 থাকবে। তা রুটে +5 কার আছে, প্রথম দুটো সংখ্যার, আর ফার্স্টেরটা 2 আছে প্রথম সংখ্যাটা, তাহলে অপশান এই রাইট অ্যান্সার আমার। কারণ কি জানি, আমার ফর্মুলায় তো মাইনাস থাকেই একটা, যে কোয়াড্রেটিক ইকুয়েশনের ফর্মুলা আছে, ফর্মুলার মেনে আমাকে এখানে মাইনাস থাকে। এবার মাইনাসের এই মাইনাসের জায়গায় যদি আমি এইখানে যে আমার -5টা বেরাচ্ছে সেই মাইনাসটা যদি বি এর জায়গায় রাখি, তাহলে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, ফার্স্টের মাইনাস যেটা রয়েছে ফর্মুলার মাইনাসটা প্লাস হয়ে যাবে। যখন আমি বি এর -5টা বি এর জায়গায় বসাবো, এখন উঠিয়ে গেলে সেটা প্লাস হয়ে যাবে, তাহলে আমার কি এখানে +5 চলে আসবে, এখানে 2, এখানে 2 চলে আসবে। তা সেটা শুধু অপশান কততে রয়েছে, অপশান 1-এ রয়েছে, তাহলে অপশান 1 বা অপশান এ ইজ রাইট অ্যান্সার। অপশান এ ইজ রাইট অ্যান্সার। বোঝা গেল, কী বোঝা গেল? কোয়াড্রেটিক ইকুয়েশন আমাদের রেলের ফেভারেট, কিন্তু রেল এখন যে গ্রুপ ডি কোশ্চেন করছে সেটা খুব ইজি করছে, ঠিক আছে, খুব ইজি, না অ্যাডভান্স ম্যাথ থাকছে না কিছু, বেসিক ক্যালকুলেশন থাকছে অঙ্কের। মানে যে হয়তো 2 মাসও প্র্যাকটিস করবে, মক লাগাবে, তারও অঙ্কে অত অসুবিধা হবে না, কারণ রেল এত ইজি অঙ্ক করছে। টেকনিশিয়ানের একদিন আনবো, ইজি অঙ্ক, 25টাই আমরা করে ফেলতে পারবো, কিন্তু ওটা কি 25টা এডিট করতে টাইম লেগে যায়, যার জন্য আমি আনছি না। আচ্ছা, 9 নম্বর কি বলছে, মিডিয়ান স্ট্যাটিস্টিক্স কি বলছে, একটি প্রদত্ত তথ্যের গড় ও মোডের পার্থক্য 72। গড় মানে কি, মিন আর মিডিয়ানের পার্থক্য বলেছে 72। আমরা কি জানি, কী বের করতে বলেছে আমাদের, মোড মিডিয়ার পার্থক্য, অভিজ্ঞতা বলো গড় ও মধ্যমার মানে কি, মিডিয়ান। মোড = 3 মিডিয়ান -2 মিন। এবার আমরা এখানে কি জানি যে মোড কি, মোডকে মোডই বলে বাংলায়, মোড। মিডিয়ানকে কি বলে, আর মিনকে কি বলে, মিনকে বলে গড়, আর মিডিয়ানকে বলে মধ্যমা। তাই এটা যদি বাংলায় লিখি তাহলে কি, মোড = 3 মধ্যমা -2 গড়। তা আমাকে কী বলে দিয়েছে, যে গড় আর মোডের পার্থক্য 72। গড় আর মোডের পার্থক্য 72। তাহলে গড় আর মোডের পার্থক্য যদি 72 হয়, তাহলে আমাকে কি চেয়েছে, আমাকে চেয়েছে গড় আর মধ্যমার পার্থক্য কত। মানে কি, আমাকে এইটা রাখতে হবে, এইটা আমাকে কী করতে হবে, যে মোডটা রয়েছে এটাকে আমার 3টে কম্পোনেন্ট আছে, যে কোনো 2টো কম্পোনেন্ট লাগলে তাদের মধ্যে ডিভিশন আমি পেয়ে যাব, কিন্তু আমরা যদি মোডটাকে রেখে দিই, মোডটাকে ইভ্যাকুয়েট করতে হবে, ইরেজ করতে হবে এখানে, তাহলে মোডের মানকে যদি আমি গড়ের মান করে এখানে বসিয়ে দিই, তাহলে কি গড় আমার চলে আসছে। তাহলে মোডটাকে এই পাশে নিয়ে গেলে কী হবে, ফার্দার এটা আমাদের দেওয়া রয়েছে, এটাকে যখন আমরা ফার্দার করব তখন আমরা কি পাবো, মোডটাকে এই পাশে নিলে কি মোডটা প্লাস হয়ে যাবে, আর 72 এদিকে চলে আসবে, গড় -72। তাহলে মোডের জায়গায় আমরা এইটা বসাতে পারি, সেটা বসিয়ে দেবো, গড় -72 = 3 মধ্যমা -2 গড়। আর এই গড়টাই পাশে প্লাসে আছে,
72টা মাইনাসে আছে, তাহলে কি এইটা 72টাই আমার অ্যান্সারে বেরোবে। তো 72টা আমরা ওই পাশে নিয়ে যাই, বাদ বাকি এইগুলো এই পাশে নিয়ে চলে আসি। তাহলে 72 যখন এই পাশে নিয়ে যাবো, তাহলে 72 প্লাস হয়ে যাবে, যেহেতু ওই পাশে মাইনাসে রয়েছে 72, আর গড় এই পাশে আছে, আর এই পাশে মাইনাস গড় 2 গড় যদি এই পাশে নিই, তাহলে +3 গড় হয়ে যাবে, +3 গড়। আর মধ্যমা এই পাশে প্লাস আছে, তাহলে কী হবে, মাইনাস এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে, 3 মধ্যমা ইকুয়াল টু এত। 3 যদি কমন নিয়ে নেবো, 3 দিয়ে কমনটা নিয়ে এই পাশে ভাগ করে দেবো 3, তাহলে 3 দিয়ে কত আসছে, 24। তাহলে আমার কাছে চেয়েছে কি, গড় আর মধ্যমার মধ্যে পার্থক্য, তাহলে পেয়ে গেলাম গড় মাইনাস মধ্যমা ইকুয়াল টু 24। এই ফর্মুলাটা হচ্ছে মেন, মোড ইকুয়াল টু 3 মিডিয়ান মাইনাস 2 মিন, এই ফর্মুলাটা মাথায় রাখতে হবে। পেয়ে গেলাম তাহলে আমরা 24। এই পড়িস না। আচ্ছা, নেক্সট কি বলছে দেখি। নেক্সট কত নম্বর অঙ্ক, 10 নম্বর। 10 নম্বর অঙ্ক কী বলছে, 10 নম্বর অঙ্ক বলছে একটি ট্র্যাপিজয়েড জমিতে PQRS, PQ প্যারালাল টু RS, PQ 12, RS 22, PQ এবং RS এর মধ্যে দূরত্ব 14, দুটি সফল জমিতে দুটি ফসল সমান জমিতে বপন করতে হবে, মানে এরিয়াটাকে দুভাগে ভাগ করতে হবে, প্রতিটি ফসলের জন্য উপলব্ধ জমি নির্ণয় করো। ইজি অঙ্ক। মানে কি বলছে, যে এটা প্রতিটি বলেছে যে দুটি ফসল জমিতে বপন করতে হবে, প্রতিটি ফসলের জন্য উপলব্ধ সমানভাবে ভাগ করতে হবে, মানে যেটা এরিয়া বেরাবে এরিয়াটাকে দুভাগে ভাগ করতে হবে, কারণ আমার দুটো ফসল আমি ওখানে করব। আর ট্র্যাপিজিয়াম কি জানি আমরা, ট্র্যাপিজিয়াম হচ্ছে এরকম কিছুটা দেখতে হয়, ওর মধ্যে ডিস্টেন্স থাকে একটা, যেটা 90 ডিগ্রি, আর এটা প্যারালাল থাকে। আর ওর এরিয়া কি হয়, এরিয়া ইকুয়াল টু হাফ ইন্টু প্যারালাল সাইড সাম অফ প্যারালাল সাইড, যেটা ইন্টু হাইট। আমরা এটাকে বাংলায় লিখতে পারি হাফ ইন্টু সমান্তরাল রেখার যোগফল ইন্টু হাইটকে আমরা কি লিখি, উচ্চতা। তা সেটা আমার কি বলেছে, PQRS, এখানে বলছে PQRS, আমাকে PQ দিয়েছে 12, আচ্ছা, RS দিয়েছে 22, এবং এদের যে দূরত্ব বলেছে 14। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাবো এরিয়া। তো এরিয়া কী হবে, এরিয়া বা ক্ষেত্রফল আমরা কি পাবো, হাফ ইন্টু সমান্তরাল রেখার যোগফল কত, 22, 34 ইন্টু কি হাইট, যেটা 14। বাট এইটা এরিয়া বেরাচ্ছে, এবার এটাকে আমার কী করতে হবে, দুভাগে ভাগ করতে হবে, কারণ আমরা প্রথমেই দেখেছিলাম যে দুটো ফসলের জন্য, তাহলে কি আমাকে দুটো ফসলের মধ্যে যে একটা ফসল বপন করেছে সেই ফসলের এরিয়াটা কত, একটা এরিয়া আমার কাছে চেয়েছে, তাহলে এটাকে দুভাগে ভাগ করে দিই, তাহলে আমার এরিয়া পেয়ে যাবো। তাহলে 2 দিয়ে যখন কাটবো 7 বার, 2 দিয়ে কাটবো 17 বার, তাহলে 7 17 119 হচ্ছে আমার রাইট অ্যান্সার। 7 7 49 70, রাইট, 7 17 119, অপশান বি। করতে হবে না, কারণ আমি কি 7 17 আমি গেলামই না, আমার মনেই নেই 7 17টা। 7 7 49, 9 দেখলাম একটা ইউনিট ডিজিটে আছে, ইজি পিজি। আচ্ছা, নেক্সট অঙ্ক। ফর্মুলা মনে রাখতে হবে, ট্র্যাপিজিয়াম আর রম্বস আলাদা রকম, রম্বসের প্রত্যেকটা সাইড সমান, আর ট্র্যাপিজিয়ামের হচ্ছে এরকম, এই দুটো সাইড ইকুয়াল লেন্থ, এই দুটো সাইড কি প্যারালাল বা সমান্তরাল আমরা বলতে পারি। আচ্ছা, কি বলছে 11 নম্বর অঙ্কই তো করলাম আমরা, 10 নম্বর অঙ্ক করলাম। আচ্ছা, 11 নম্বর কি বলছে, 5 সেমি দৈর্ঘ্য, 10 সেমি প্রস্থ এবং 15 সেমি উচ্চতার একটি বাক্স তৈরি করতে প্রয়োজনীয় প্লাস্টিকের
পাথটির ক্ষেত্রফল মানে কি, এটা একটা ইয়ে আছে, কিউবয়েড আছে, কিউব নেই, কিউবয়েড আছে, কিউবয়েড কি, এটার ক্ষেত্রফল জিজ্ঞাসা করেছে আমার কাছে, ডিফারেন্স লেন্থ, তাই এর ক্ষেত্রফল কি 2 ইন্টু লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট ইন্টু লেন্থ। এটা কি টোটাল সারফেস এরিয়া, বা এটাকে কী বলতে পারি আমরা, সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল, সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল ইকুয়াল টু কী বলতে হবে 2 ইন্টু লম্ব ইন্টু ভূমি প্লাস ভূমি ইন্টু উচ্চতা, লম্ব ইন্টু উচ্চতা, এটাই আমাদের ফর্মুলা। আমাদের তিনটে কী দিয়েছে 5, যে কোনো একটাকে কিছু ধরলেই হবে, 5, 10 আর 15। আমাদের একবার কি এরিয়া কি বের করতে হবে, এরিয়া বা ক্ষেত্রফল আমরা যখন বের করব তখন 2 ইন্টু ফার্স্টে 50, তারপরে 150, তারপরে এই দুটো গুণ করলে 75 বেরিয়ে যাবে। এটাই তো আমাদের কাছে চেয়েছে, ক্ষেত্রফল নির্ণয় করো, রাইট, এটাই চেয়েছে। তাহলে কি 275, 2 ইন্টু 275, তাহলে 200 400 আর এদিকে 150, কত 400 আর 150 550 ইজ রাইট অ্যান্সার, 550, অপশান এ হচ্ছে রাইট। বোঝা গেল কি বললাম, টোটাল এরিয়া, টোটাল সারফেস এরিয়া। আর যদি এর বলতো যে ল্যাটারাল সারফেস এরিয়া বা ল্যাটারাল সারফেস এরিয়াকে বলা হচ্ছে, যাই হোক ল্যাটারাল সারফেস এরিয়া, তখন কি আমরা এই উপরের মানে যেটা উপরের ছাদ আর নিচের মেঝের এরিয়াটা আমরা বাদ দিয়ে দিই যখন ল্যাটারাল সারফেস এরিয়া বলে, ঠিক আছে। নেক্সট 12 নম্বর অঙ্ক দেখি আমরা কি বলছি। 12 নম্বর অঙ্ক বলছে যে 6 সেমি ব্যাসের একটি কঠিন গোলক মানে কি স্ফেয়ার, একটা স্ফেয়ার দিয়েছে যেটা 6 সেমি ব্যাস সেন্টিমিটার, মানে এর রেডিয়াস দিয়েছে 6, না রেডিয়াস 6 সেমি ব্যাস মানে কি ব্যাসার্ধ, এখানে রেডিয়াস হচ্ছে 3 হবে, যেহেতু ব্যাস দিয়ে দিয়েছে, ব্যাস মানে কি, ব্যাস মানে ডায়ামিটার আর ব্যাসার্ধ মানে রেডিয়াস। গলিয়ে এত সেমি ব্যাসার্ধের নলাকার ঢালাই করা হয়েছে। তারের দৈর্ঘ্য মানে কি, একটা স্ফেয়ারকে গলিয়ে আমাকে লম্বা তার একটা বানাতে হবে। তো লম্বা তার কি, এটা টোটাল একটা সিলিন্ডারের মতো, লম্বা তার যেটা থাকে সেটার সিলিন্ডার থাকে, তো সিলিন্ডার আর স্ফেয়ারের আমার এরিয়া, এর একটা এরিয়া বের হবে, সেটাকে দিয়ে এর এরিয়া বের করে এর একটা ভলিউম বের হবে, সেটাকে দিয়ে আমার এর ভলিউম বের করতে হবে। এটার ভলিউম মানে কতটা হাইট আসছে, তো ভলিউমের মধ্যে হাইট থাকে, এর ভলিউমের ফর্মুলা কি 4/3 পাই আর কিউব, আর এর ভলিউমের ফর্মুলা কি, এটা স্ফেয়ার বোঝা যাচ্ছে, আর এর ভলিউমের ফর্মুলা কি পাই আর স্কোয়ার এইচ, আমার এই এইচটা লাগবে। তাহলে দেখি 4/3 পাই আর কিউব, আর কত দিয়েছে আমার, আর দিয়েছে 3, রেডিয়াস 3, তা 3 কিউব কত 27 ডিভাইডেড বাই এর পাই আর স্কোয়ার, ওটা আর কত 0.3 পাবো আমি, 0.3 তার স্কোয়ার মানে কি 0.3 ইন্টু 0.3 সরি ইন্টু একটা হাইট আছে, তো এই হাইটটাই আমার কাছে চেয়েছে, তো হাইটটাকে আমরা এই পাশে নিয়ে আসি, কেটে ওই পাশে চলে গেলো হাইটটা, এবার কাটাকুটি করতে হবে আমাদের। তাহলে কি পাই দিয়ে পাই কেটে গেল, 3টা নিচে চলে আসবে, এই যে 4-এর 3টা আছে এটা নিচে চলে আসবে। আচ্ছা 0.3 পয়েন্ট কাটলে উপরে 100, 3 3 3 3 3 3 27 কেটে যাবে, তাহলে 400 সেন্টিমিটার, বা এটাকে কী লিখতে 4 মিটার লিখতে পারি এটাকে, অপশান এ ইজ রাইট অ্যান্সার। ঠিক আছে, এই ফর্মুলাটা মুখস্থ রাখতে হবে, দুটো ফর্মুলা মুখস্থ রাখতেই হবে। ঢেলে কোশ্চেন আসে, ঢেলে রেলের। আচ্ছা 13 নম্বর অঙ্ক করবো আমরা।
ভিডিও বন্ধ হয়ে যায়নি তোরে? 40 মিনিট, ঠিক আছে। আজকে 12, 13 ন 13টাই অঙ্ক আছে আজকে, 13তম অঙ্ক করবো। কি বলছে, এইজ অ্যান অ্যাকুয়েট অ্যাঙ্গেল tan স্কোয়ার মাইনাস সেক্স স্কোয়ার ইকুয়াল টু 1, ফাইন্ড দ্য ভ্যালু অফ কট থিটা। আচ্ছা, তো এটা আমরা কিরমভাবে করবো? আমাদের কি বলে দিয়েছে 13তম অঙ্ক, বলে দিয়েছে tan স্কোয়ার প্লাস সেক্স স্কোয়ার, tan স্কোয়ার প্লাস সেক্স স্কোয়ার জানি, সেক্স ইকুয়াল টু 11 দিয়ে দিয়েছে। তা আমরা কি জানি, একটা ফর্মুলা আছে tan স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু সেক্স স্কোয়ার। তা আমরা কি এই টেনটাকে হাঁটিয়ে টোটাল কম্পোনেন্টটাকে আমরা সেকের আকারে নিয়ে চলে আসতে পারবো। তাহলে এই টেনটাকে যদি আমরা হাঁটাতে যাই তাহলে কী লিখতে পারি এখানে, tan স্কোয়ার ইকুয়াল টু সেক্স স্কোয়ার মাইনাস 1। এখানে তাই লিখবো আমরা টেনের জায়গায়, tan স্কোয়ারের জায়গায় সেক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস সেক্স স্কোয়ার, সেক না এটা শুধু সেক আছে, ইকুয়াল টু 11। তাহলে আমরা এটাকে কি দেখতে পাচ্ছি, একটা কোয়াড্রেটিক ইকুয়েশন দেখতে পাচ্ছি কি, একটা স্কোয়ার কম্পোনেন্ট, একটা জাস্ট এমনি পলিনোমিয়াল, আর একটা কনস্ট্যান্ট। লিখি এটাকে লিখবো সেক্স স্কোয়ার প্লাস সেক মাইনাস 12 ইকুয়াল টু 0, এটা লিখতে পারি। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, এক্স সেক ইকুয়াল টু যদি এক্স ধরি তাহলে এই এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 12 ইকুয়াল টু 0। তো এটাকে যখন ভাঙবো তাহলে আমার কি এক আনতে হবে 3 আর 4 কালে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 4 মাইনাস 3 এক্স মাইনাস 12 ইকুয়াল টু 0, এক্স স্কোয়ার প্লাস 4 এক্স মাইনাস 3 এক্স মাইনাস 12 ইকুয়াল টু 0, এক্স স্কোয়ার প্লাস এক্স যদি কমন নিই এক্স প্লাস 4 মাইনাস 3 কমন হলে এক্স প্লাস 4। তাহলে এক্সের মান কত আসছে, একটা এক্সের মান আসছে একটা -4, একটা এক্সের মান আসছে +3, এইটা আসছে এক্সের মান। তো এক্স কি ধরেছি আমরা, সেক। সেক আমরা কি জানি, লতি ভূতি লব, ভূতি ত্রিভু, তিটা আমার হবে সেক থিটা ইকুয়াল টু যদি 3 হয়, সেক থিটা ইকুয়াল টু যদি 3 হয় তাহলে সেক আমরা কি জানি, ত্রিভুজ, তি মানে কি অতিভুজ বাই ভূমি। তো অতিভুজ কত, 3 আর নিচে 1 আছে, 3 আর 1, তাহলে এটা কত হবে 3 স্কোয়ার 9 মাইনাস 8 থেকে 1 বাদ দিলে √8, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ারের ফর্মুলা ইকুয়াল টু সি স্কোয়ারের ফর্মুলায় ফেললে। তো আমার কাছে কী চেয়েছে, আমার কাছে চেয়েছে যে কট। তাহলে কট কত হবে, কট কী থাকে আমাদের, লব ভূমি বাই অতিভুজ, ভূমি বাই লম্ব, লব থাকে হচ্ছে tan আর ভল হচ্ছে কট। তাহলে ভূমি বাই অতিভুজ যখন আমার থাকবে তাহলে ভূমি কত আছে আমার 1, আর অতিভুজ কত, ভল লম্ব, এটা লম্ব, তো লম্ব কত আছে √8। তো √8কে আমরা কি লিখতে পারি 1/2√2, 1/2√2। অপশান এ ইজ দ্য অ্যান্সার, অপশান এ। ইজি, এত কিছু করতে হতো না, আমি জাস্ট এখানে একটু বেশি করে নিচে দেখানোর জন্য, এখান থেকে এটা মুখেও বেরিয়ে যেত যে 3 আসবে অ্যান্সার। ঠিক আছে, 13টা অঙ্ক, তাহলে আজকে 13টাই অঙ্ক আছে স্লাইডে। আর কালকে সায়েন্সের ভিডিও ছেড়েছি আমি একটা, চ্যাপ্টার 1 ক্লাস 9 একটা ভিডিও ছেড়েছি সায়েন্সের, যেখানে কি আমরা ফাউন্ডেশন না, এটা ডিসকাশন হচ্ছে, মানে কি যত ইম্পর্টেন্ট, মানে সাপোজ এখন জিডি আছে, এসএসসি জিডিতে ভরে এনসিইআরটি থেকে সায়েন্স পড়ছে, মানে জিজ্ঞাসা করে।
তো সেখানে আমরা টোটাল কি করছি, যত ইম্পর্টেন্ট লাইন আছে যেখান থেকে কোশ্চেন করেছে সেই লাইনগুলো আমি হাইলাইট করে ডিসকাস করছি, জাস্ট একটা ডিসকাস হচ্ছে, ঠিক আছে। সেখানে ওটা অ্যাটেন্ড করতে পারো, অ্যাটেন্ড করে ওটা ক্লাস করতে পারো, ঠিক আছে। তাহলে আজকের মতো এখানেই, আবার কালকে দেখা হবে আরও অঙ্ক নিয়ে। কালকে আশা করছি একটা এসএসসির সেট আমি নিয়ে আসবো আশা করছি, কারণ এসএসসির জিডির নোটিফিকেশান দিয়েছে, ফর্ম ফিল আপ হচ্ছে। ওকে, বাই তাহলে, জয় হিন্দ।